অভিবাদন। আজকের এই বিশেষ আলোচনায় আমরা ডুব দেব মানব আচরণ, ক্ষমতা আর কৌশলের এক বেশ জটিল কিন্তু খুব আকর্ষণীয় দিকে। হুম। আমাদের হাতে আছে রবার্ট গ্রিনের সারা জাগানো বই দ্য 48 লজ অফ পাওয়ার। এর কিছু অংশ নিয়ে কথা বলবো। হ্যাঁ, বইটা তো অনেকেই চেনেন। এর নীতিগুলো নিয়ে বেশ বিতর্কও আছে কিন্তু। কেউ বলেন খুব কঠোর, কেউ বলেন আবার বাস্তব। ঠিক, আমরা আজকে বিশেষভাবে নজর দেব এর 10 নম্বর সূত্রের উপর। আচ্ছা। সূত্রটা হল সংক্রমণ, অসুখী এবং দুর্ভাগ্যদের এড়িয়ে চলুন। মানে প্রথমবার শুনলে একটু অন্যরকম লাগে, তাই না? হ্যাঁ, একটু কেমন যেন শোনা নির্মম মনে হতে পারে। হ্যাঁ, নির্মম বা হয়তো একটু স্বার্থপর, কিন্তু এর গভীরে গেলে বোঝা যায় এর পেছনে মানুষের মনস্তত্ত্ব আর সামাজিক সম্পর্ক নিয়ে কিছু গভীর পর্যবেক্ষণ আছে। একদম। তো আমাদের আজকের লক্ষ্য হল এই সূত্রটার বিভিন্ন দিক একটু খতিয়ে দেখা, এর যুক্তিটা বোঝা আর অবশ্যই এর বাস্তব প্রয়োগ নিয়ে ভাবা। আসুন শুরু করি। নিশ্চয়ই। দেখুন, সূত্রটা শুনতে একটু রূঢ় লাগলেও এর ভিত্তিটা কিন্তু বেশ মানে একটা শক্তিশালী পর্যবেক্ষণের উপর। সেটা হলো আবেগের সংক্রামক প্রকৃতি। আবেগের সংক্রামক প্রকৃতি। হ্যাঁ, মানুষের আবেগ, বিশেষ করে ধরুন তীব্র নেতিবাচক আবেগ, যেমন দীর্ঘদিনের অসুখী ভাব, হতাশা বা ধরুন অসন্তোষ, এগুলো অনেকটা কি বলে ভাইরাসের মতো আমাদের প্রভাবিত করতে পারে। আচ্ছা। আমরা যাদের সাথে মেলামেশা করি তাদের মানসিক অবস্থাটা মানে অবচেতনভাবেই আমাদের নিজেদের চিন্তাভাবনা, সিদ্ধান্ত, এমনকি মানসিক শান্তির উপরেও কিন্তু বেশ গভীর প্রভাব ফেলে। তার বিষয়টা শুধু এই নয় যে কারো খারাপ সময়ে পাশে দাঁড়ালাম না, বরং সূত্রটা কি এমন মানুষদের দিকে ইঙ্গিত করছে যারা নিজেরাই নিজেদের দুর্ভাগ্যের কারণ? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। আর তাদের সঙ্গ আমাদের জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এইখানেই আসল পার্থক্যটা। দেখুন, সূত্রটা কিন্তু সেই সব মানুষদের কথা বলছে না যারা ধরুন অপ্রত্যাশিত কোনো ঘটনা বা পরিস্থিতির শিকার হয়ে কষ্টে আছেন। ও আচ্ছা। জীবনে তো সবারই ওঠাপড়া থাকে, তাই না? সেখানে সহানুভূতির জায়গা অবশ্যই আছে, কিন্তু গ্রিন এখানে ফোকাস করছেন আম, সেই ধরনের ব্যক্তিত্বের উপর যাদের আচরণ বা সিদ্ধান্ত নেওয়ার ধরন বা মানসিক অস্থিরতাটাই এমন যে তারা নিয়মিতভাবেই নিজেদের জীবনে সমস্যা তৈরি করেন। আর প্রায়শই তাদের আশেপাশের মানুষদেরও সেই সমস্যার জালে জড়িয়ে ফেলেন। এদেরকে কি বলা যায়, যারা সব সময় দুর্ভাগ্য টেনে আনে? হ্যাঁ, অনেকটা সেরকমই। এক ধরনের ক্রনিক আন্ডারমাইনার বলতে পারেন। এদের সমস্যাগুলো যেন শেষই হয় না। আর প্রায় দেখা যায় এর পেছনে তাদের নিজেদেরই কিছু ভুল বা নেতিবাচক চিন্তাভাবনার ভূমিকা থাকে। ব্যাপারটা বেশ সূক্ষ্ম কিন্তু। আচ্ছা, এই সংক্রামক প্রভাবটা এটা ঠিক কিভাবে কাজ করে? এটা কি শুধুই মন খারাপ হয়ে যাওয়া নাকি আরো গভীর কিছু? না না, এটা শুধু মন খারাপ হওয়া বা ধরুন সাময়িক মেজাজ বিগড়ে যাওয়ার চেয়েও গভীর। তাই? হ্যাঁ, যখন আমরা ক্রমাগত এমন কারো সাথে সময় কাটাই যিনি খুব হতাশাবাদী বা ধরুন সবকিছুর মধ্যেই শুধু খারাপটাই দেখেন, অথবা যিনি সবসময় নিজেকে ভিকটিম মনে করেন আর নিজের দায়িত্ব এড়িয়ে যান, তখন বেশ কয়েকটা জিনিস হতে পারে। প্রথমত, তাদের ওই অবিরাম নেতিবাচকতা আমাদের মানসিক শক্তিটাই ক্ষয় করে দেয়। আমরা হয়তো তাদের সাহায্য করতে গিয়ে বা শুধু তাদের সমস্যা শুনতেই ক্লান্ত হয়ে পড়ি। এটা ঠিক। দ্বিতীয়ত, তাদের যে বিকৃত বাস্তবতা বা যুক্তি, সেটা আমাদের নিজেদের বিচার বুদ্ধিকে গুলিয়ে দিতে পারে। আমরা হয়তো তাদের অজুহাতগুলোই বিশ্বাস করতে শুরু করি বা তাদের ভুল সিদ্ধান্তগুলোকেই স্বাভাবিক ভাবতে থাকি। আচ্ছা। আর তৃতীয়ত, এবং এটা হয়তো সবচেয়ে বিপজ্জনক, তাদের অস্থিরতা বা ধরুন ধ্বংসাত্মক প্রবণতা, সেটা আমাদের নিজেদের জীবনেও অস্থিরতা বা ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। আমরা নিজের অজান্তেই তাদের মতো হয়ে যেতে পারি। হ্যাঁ, অনেকটা তাই। তাদের মতো করে ভাবতে বা আচরণ করতে শুরু করতে পারি।
এই ধারণাটা বোঝানোর জন্য বইটাতে লোলা মন্টেজের একটা দারুণ উদাহরণ আছে না? উনার গল্পটা শুনলে মনে হয় এই সংক্রমণ ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ১৯ শতকের নর্তকী ও অভিনেত্রী। হ্যাঁ, লোলা মন্টেজ একদম ঠিক উদাহরণ। তিনি শুধু সুন্দরী বা প্রতিভাবান নর্তকীই ছিলেন না, তার ব্যক্তিত্ব ছিল সাংঘাতিক আকর্ষণীয়, কিন্তু একই সাথে বিধ্বংসী। হুম। তার জীবনে তিনি অনেক প্রভাবশালী ব্যক্তিকে আকৃষ্ট করেছেন, আর প্রায় প্রত্যেকের জীবনেই ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছেন। যেমন? সবচেয়ে বিখ্যাত উদাহরণ তো বাভারিয়ার রাজা প্রথম লুডভিগ। লোলার রূপে আর ব্যক্তিত্বে রাজা এতটাই মগ্ন হয়ে গেছিলেন যে তিনি তাকে কাউন্টেসের উপাধি দেন, প্রচুর ক্ষমতা, অর্থ সব দেন। আচ্ছা। কিন্তু লোলার আচরণ, তার রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ, এগুলো বাভারিয়ার মানুষ এবং রাজদরবারকে এতটাই খেপাচ্ছিল যে 1848 সালে বিপ্লব হয় এবং রাজাকে শেষ পর্যন্ত সিংহাসন ছাড়তে হয়। ভাবা যায়, লোলার প্রভাব রাজার বিচার বুদ্ধিকে পুরোপুরি নষ্ট করে দিয়েছিল। একদম গ্রাস করেছিল। সাংঘাতিক। আর শুধু রাজা লুডভিগই তো না, লোলার পরের জীবনেও তো এরকম ঘটনা ঘটেছে। ঠিক তাই। বাভারিয়া থেকে বিতাড়িত হয়ে লোলা যান ইংল্যান্ডে। সেখানে জর্জ ট্র্যাফোর্ড হিল নামে এক তরুণ, ধনী, সম্ভাবনাময় ব্রিটিশ সেনা কর্মকর্তাকে বিয়ে করেন। কিন্তু এই বিয়েটা হিল্ডের জীবনে চরম দুর্ভাগ্য নিয়ে আসে। প্রথমত হিল্ডের আগে থেকেই বিয়ে করা ছিল। ও হ্যাঁ, তো লোলাকে বিয়ে করে তিনি দ্বিবিবাহের দায় পড়লেন, সমাজে ভীষণ হেয় হলেন। তার ভালো একটা মিলিটারি ক্যারিয়ার ছিল, সেটা শেষ হয়ে গেল। সর্বনাশ। হ্যাঁ, তিনি একরকম সমাজচ্যুত হয়ে পড়লেন, আর এই সম্পর্কে টানাপড়েন, সামাজিক লজ্জা, এই সবের ধকল সইতে না পেরে খুব অল্প বয়সে, মাত্র 28 বছর বয়সে, একটা দুর্ঘটনায় মারা যান। 27 বছর বয়সে? হ্যাঁ, লোলা মন্টেজের সংস্পর্শে এসে হিল্ডের জীবনটা যেন পুরো লাইন থেকেই সরে গিয়েছিল। লোলা মন্টেজের ঘটনা শুনে মনে হচ্ছে তার মধ্যে এমন একটা প্রবল আকর্ষণ ছিল যা মানুষকে যুক্তিবোধ হারিয়ে ফেলতে বাধ্য করত। বইয়ের ভাষায় যাকে বলছে সংক্রামক ব্যক্তিত্ব। ঠিক। তাহলে এই উদাহরণ থেকে এই সংক্রামক ব্যক্তিত্বের কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? দেখুন, গ্রিনের বিশ্লেষণ অনুযায়ী লোলা মন্টেজের মধ্যে এই সূত্রের প্রায় সব লক্ষণই ছিল। যেমন ধরুন, একটা খুব ঝঞ্ঝাবিক্ষুব্ধ আর কলঙ্কময় অতীত। হ্যাঁ, একের পর এক ভেঙে যাওয়া বা খুব অশান্ত সম্পর্ক, একটা অনিশ্চিত, বারবার দিক বদলানো পেশাগত জীবন। হ্যাঁ, তিনি তো নর্তকী, অভিনেত্রী, আবার রাজনৈতিক উপদেষ্টা, অনেক কিছুই ছিলেন। ঠিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চরিত্রের এমন একটা অপ্রতিরোধ্য, নাটকীয়, আবেগতাড়িত শক্তি যা অন্যের যুক্তি বা বিবেচনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা। এই ধরনের ব্যক্তিরা প্রায়শই নিজেদের পরিস্থিতির শিকার হিসেবে দেখান, কিন্তু তাদের জীবনের ঘটনাগুলো দেখলে বোঝা যায় যে অস্থিরতা আর বিপর্যয় যেন তাদের ছাড়ে না। তারা যেখানেই যান সেখানে কোনো না কোনো নাটক বা সমস্যা তৈরি হয়। বইটাতে শেক্সপিয়ারের একটা কথাও তো বলা হয়েছে, জুলিয়াস সিজার নাটকের। হ্যাঁ, ক্যাসিয়াস সম্পর্কে সিজারের কথাটা খুব প্রাসঙ্গিক। কিন্তু কি বলেছিলেন সিজার? সিজার ক্যাসিয়াস সম্পর্কে বলছেন, "ইয়ন ক্যাসিয়াস হ্যাজ আ লিন অ্যান্ড হাংরি লুক, হি থিঙ্কস টু মাচ, সাচ মেন আর ডেঞ্জারাস।" ওই ক্যাসিয়াসের চেহারাটা কেমন শীর্ণ আর ক্ষুধার্থর মতো, সে বড্ড বেশি চিন্তা করে, এমন লোক বিপজ্জনক। সিজার আরও বলছেন যে এই ধরনের লোকেরা কখনো শান্তিতে থাকে না যতক্ষণ না তারা নিজেদের চেয়ে বড় বা ক্ষমতাবান কাউকে দেখে। এই কথাটা গুরুত্বপূর্ণ, কারণ এটা এক ধরনের গভীর অসন্তোষ আর অতৃপ্তির দিকে ইঙ্গিত করে, যা প্রায়শই দীর্ঘস্থায়ী অসুখী মনোভাবের লক্ষণ। এই ধরনের অসন্তুষ্ট, অতৃপ্ত ব্যক্তিরা, যারা সবসময় চারপাশের অবস্থা নিয়ে বিরক্ত বা ঈর্ষান্বিত, তারাও কিন্তু এক ধরনের মানসিক সংক্রমণ ছড়াতে পারে। তাদের হতাশা বা ক্ষোভ অন্যদের মধ্যেও ছড়িয়ে যেতে পারে। হ্যাঁ, তাদের হতাশা, ক্ষোভ বা উচ্চাকাঙ্ক্ষা অন্যের মনেও অসন্তোষের বীজ বুনতে পারে, বা তাদেরকেও হয়তো কোনো বিপজ্জনক পথে নিয়ে যেতে পারে। তাহলে লোলা মন্টেজের মতো নাটকীয় ব্যক্তিত্বই হোক বা ক্যাসিয়াসের মতো চাপা অসন্তোষের মানুষই হোক, মূল কথা হলো এদের থেকে একটা দূরত্ব রাখতে বলা হচ্ছে। কিন্তু বাস্তবে এদের চেনাটা তো বেশ কঠিন হতে পারে। অনেকেই তো আসল রূপটা লুকিয়ে রাখেন। এদের চেনার কোনো উপায়ের কথা কি বইতে বলা আছে? হ্যাঁ, বলা আছে, এবং এটা খুব জরুরি একটা অংশ। গ্রিন বলছেন, এদের চেনার সবচেয়ে ভালো উপায় হল তাদের মুখের কথা বা অজুহাতের দিকে কান না দিয়ে তাদের জীবনের ওপর তাদের কাজের প্রভাব বা ফলাফলের দিকে নজর দেওয়া।
তাদের জীবনে আসলে কি ঘটছে সেটা দেখা। একদম বারবার কি ধরনের ঘটনা ঘটছে লক্ষণগুলো হতে পারে এরকম। বলুন তো কি কি? ১. বারবার দুর্ভাগ্য, মানে তাদের জীবনে কি একই ধরনের সমস্যা বা খারাপ ঘটনা বারবার ফিরে আসছে? তারা কি সবসময় কোনো না কোনো ঝামেলায় থাকেন? হুম ২. ঝঞ্ঝাবিক্ষুব্ধ অতীত, তাদের অতীত কি খুব অস্থিরতা, নাটকীয়তা বা ভাঙা সম্পর্কে ভরা? হুম ৩. অস্থির সম্পর্ক। তারা কি সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক রাখতে পারেন না? বন্ধু বা সঙ্গী কি ঘন ঘন বদলায়? আচ্ছা। ৪. অস্থির কর্মজীবন। মানে কোনো চাকরিতে বা পেশায় কি থিতু হতে পারেন না? ঘন ঘন চাকরি বদলানো বা পেশাগত সমস্যা কি লেগেই থাকে? ঠিক। ৫. অন্যদের ওপর প্রভাব। এটা খুব গুরুত্বপূর্ণ। তাদের কাছের লোকেরা, মানে তাদের সংস্পর্শে এসে কি প্রায়শই সমস্যায় পড়েন? বা তাদের জীবনে খারাপ পরিবর্তন আসে? ও, এটাও দেখতে হবে। হ্যাঁ। ৬. অপ্রতিরোধ্য আবেগ। তাদের কি এমন কোনো চারিত্রিক বৈশিষ্ট্য বা আবেগ আছে যা আপনাকে সহজেই ভাসিয়ে নিয়ে যায়, আপনার যুক্তিবোধকে আচ্ছন্ন করে ফেলে? হুম, লোলা মন্টিজের মতো। ঠিক। আর ৭. চোখের অসন্তোষ, ওই যে ক্যাসিয়াসের মতো। তাদের চোখে বা আচরণে কি একটা গভীর দীর্ঘস্থায়ী অতৃপ্তি বা অসন্তোষের ছাপ দেখা যায়? এই লক্ষণগুলো তো বেশ ভাবনার, বিশেষ করে ওই পয়েন্টটা, অন্যদের ওপর তাদের প্রভাব। মানে শুধু তাদের জীবন নয়, তাদের আশপাশের লোকের জীবনে কি ঘটছে সেটাও একটা ইঙ্গিত হতে পারে। ঠিক। কিন্তু ধরুন, যদি কাউকে চিনেও ফেলি, তাহলে কি করণীয়? সূত্র বলছে এড়িয়ে চলতে, কিন্তু সবসময় কি সেটা সম্ভব, যদি খুব কাছের কেউ হয়? এখানেই সূত্রটা সবচেয়ে কঠিন আর বিতর্কিত অংশটা। গ্রিনের পরামর্শ কিন্তু বেশ সোজাসাপটা। এদের থেকে শারীরিক আর মানসিক দুটো দূরত্বই তৈরি করতে হবে। কোয়ারেন্টাইনের মতো। হ্যাঁ, অনেকটা সংক্রামক রোগ থেকে বাঁচতে যেমন কোয়ারেন্টাইন করি সেরকম। সমস্যাটা হলো, অনেক সময় আমরা যখন বুঝি যে আমরা নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছি, ততক্ষণে হয়তো আমরা মানসিকভাবে বেশ জড়িয়ে পড়েছি। ঠিক। আর এখানেই আসে সবচেয়ে কঠোর পরামর্শটা। এই ধরনের ব্যক্তিদের প্রতি করুণা দেখানো বা তাদের উদ্ধার করার চেষ্টা, এটা থেকে কঠোরভাবে দূরে থাকতে হবে। করুণা দেখাতে বা সাহায্য করতে মানা করা হচ্ছে, এটা তো কেমন আমাদের স্বাভাবিক মানবিক অনুভূতির উল্টো মনে হচ্ছে। কেন এমন কথা? মানসিকতা ধরে রাখেন, তারা সাধারণত বাইরের কারো সাহায্যে নিজেদের মৌলিক আচরণ বা দৃষ্টিভঙ্গি বদলান না বা বদলাতে চান না। আচ্ছা। তারা হয়তো সাময়িকভাবে আপনার সাহায্য নেবেন, কিন্তু মূল সমস্যাটা একই থেকে যাবে। তারা আবার একই ধরনের ভুল বা আচরণ করতে থাকবেন। তার মানে সাহায্য করেও লাভ হবে না। লাভের বদলে ক্ষতি হতে পারে। সাহায্যকারী নিজেই তাদের সমস্যা বা নেতিবাচকতার জালে জড়িয়ে পড়বেন, নিজের মানসিক শান্তি, সময়, শক্তি সব নষ্ট হবে। কিন্তু যাকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে তার কোনো স্থায়ী পরিবর্তন হবে না। বরং সাহায্যকারী নিজেই শেষে। হ্যাঁ, সাহায্যকারী নিজেই একসময় হতাশ, ক্লান্ত আর অস্থির হয়ে পড়তে পারেন। অর্থাৎ সংক্রমণটা ঠিকই ঘটবে, কিন্তু উল্টো দিক থেকে। তাহলে মোদ্দা কথা দাঁড়াচ্ছে যে নিজের মানসিক স্থিরতা, বিচারবুদ্ধি আর শেষ পর্যন্ত নিজের ক্ষমতা, সেটা যে ক্ষেত্রেই হোক, সেটা রক্ষা করার জন্য এই ধরনের স্ব-আরোপিত দুর্ভাগ্য বা দীর্ঘস্থায়ী নেতিবাচকতায় আক্রান্ত ব্যক্তিদের থেকে সচেতনভাবে দূরত্ব রাখাটা জরুরি। হুম এটা হয়তো সামাজিকভাবে কঠিন বা মানসিকভাবে কষ্টকর হতে পারে, কিন্তু লম্বা সময়ের জন্য নিজের ভালো থাকা আর লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য এটা একটা প্রয়োজনীয় কৌশল হতে পারে, অন্তত এই বইয়ের দর্শন অনুযায়ী। একদম ঠিক ধরেছেন। সংক্ষেপে বললে ১০ নম্বর সূত্র আমাদের এটাই শেখায় যে আবেগ খুব শক্তিশালী আর সংক্রামক একটা শক্তি। হুম। পারিপার্শ্বিক মানুষের মানসিক অবস্থা, বিশেষ করে দীর্ঘস্থায়ী নেতিবাচকতা, আমাদের অজান্তেই আমাদের সিদ্ধান্ত, মেজাজ আর জীবনের গতিপথকে প্রভাবিত করতে পারে। ঠিক। যারা নিজেদের আচরণ বা মানসিকতার কারণে বারবার নিজেদের আর কখনো কখনো অন্যদের জীবনেও অন্ধকার ডেকে আনেন, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাটা নিজের মানসিক স্বাস্থ্য আর উদ্দেশ্য পূরণের পথে এগিয়ে যাওয়ার জন্য একটা জরুরি পদক্ষেপ হতে পারে। এটা এক ধরনের আত্মরক্ষার কৌশল। আজকের আলোচনা থেকে রবার্ট গ্রিনের এই ১০ নম্বর সূত্রের পেছনের যুক্তি, উদাহরণ আর এর সম্ভাব্য প্রয়োগ নিয়ে একটা বেশ স্পষ্ট ধারণা পাওয়া গেল। যদিও সূত্রটা বেশ
কঠিন বাস্তবতার দিকে আঙুল তোলে আর এর প্রয়োগ নিয়ে বিতর্ক তো থাকতেই পারে। অবশ্যই পারে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই শ্রোতাদের ভাবনার জন্য। বলুন। এই যে কৌশলটার কথা বলা হলো, অসুখী বা দুর্ভাগ্য বয়ে আনা ব্যক্তিদের এড়িয়ে চলা, বাস্তব জীবনে এটা প্রয়োগ করতে গেলে স্বাভাবিক মানবিক সহানুভূতি আর এই কৌশলগত বিচক্ষণতার মধ্যে ভারসাম্য রাখাটা কতটা চ্যালেঞ্জিং? খুব ভালো প্রশ্ন। বিশেষ করে যখন আমরা নিশ্চিত নই যে কার দুর্ভাগ্য সত্যিই পরিস্থিতির শিকার আর কারটা তার দীর্ঘদিনের নেতিবাচক আচরণের ফল। এই সূক্ষ্ম রেখাটা বাস্তবে কিভাবে টানা সম্ভব, এটা নিশ্চয়ই গভীর চিন্তার বিষয়। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় ফিরব।